দর্শক স্বাগত প্রবাসী সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। নতুন এক ইতিহাসের সাক্ষী হলো বাংলাদেশ। রাজনীতিতে এলো নতুন অধ্যায়। রাষ্ট্র সংস্কারে স্বাক্ষর হলো বহুল আলোচিত জুলাই সনদ। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকলেও যোগ দেয়নি এনসিপি সহ বামপন্থী 4টি দল। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে ঐক্যবদ্ধভাবে ভোটে যাবে সব দল। আগামী সংসদ নির্বাচন দৃষ্টান্তমূলক হবে বলেও মন্তব্য করেন তিনি। ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শুরু হয় জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। প্রথম পর্যায়ে 6টি সংস্কার কমিশন গঠন, 25টি রাজনৈতিক দলের স্বাক্ষরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা পেল গণঅভ্যুত্থানের পরবর্তী এই দলিল। মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের মাননীয় সভাপতি। যদিও জুলাই আন্দোলনের অগ্রভাগে থাকা এনসিপি আসেনি সনদ স্বাক্ষর অনুষ্ঠানে। কেবলমাত্র কমিশন নয়, কেবলমাত্র কমিশনের সহসভাপতি অবশ্য বলেছেন, কমিশনের মেয়াদ পর্যন্ত অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা হয়ে যাবে। সনদে পরিবর্তন, পরিমার্জন এবং পরিবর্ধনের সম্ভাবনাও চলমান। জাতীয় দলিল তৈরি হয়েছে, তার বাস্তবায়ন ঘটবে, দ্রুততার সাথে বাস্তবায়ন ঘটবে। নাগরিকদের মতামতের মধ্য দিয়ে এই দিক দিশা নির্দেশক বাংলাদেশ রাষ্ট্রকে ভবিষ্যতে পরিচালনা করবে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস কমিশন এবং রাজনৈতিক দলের সবাইকে অভিনন্দন জানান। বলেন, আগামীর পথে অগ্রসর হওয়ার চিহ্ন আজকের এই স্বাক্ষর অনুষ্ঠান। আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। ঐক্যের সুর নিয়ে ফেব্রুয়ারিতে উৎসব মুখর নির্বাচনের জোর প্রত্যাশা জানান প্রধান উপদেষ্টা। ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে। নির্বাচন কিভাবে, কোন প্রক্রিয়ায় হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আজকে ঐক্যমত্যে আমরা যেরকম সনদ করলাম, এই রাজনীতির ব্যাপারেও, নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে, বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন, কিভাবে নির্বাচন করবেন, নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন, উৎসব মুখর করে করবেন, ইতিহাসে স্মরণীয় করে তুলবেন। এই দলিলের বাস্তবায়নে বাংলাদেশের রাজনীতির পথ ঠিক করবে বলেও জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। অবশেষে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হলো জুলাই জাতীয় সনদ। যদিও এর পরিবর্ধন এবং পরিমার্জন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কমিশন। দেখার বিষয় গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা কতখানি প্রতিফলিত হয় এই সনদের মাধ্যমে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। যেসব দল জুলাই সনদে স্বাক্ষর করেনি, ঐকমত্য কমিশনের নির্ধারিত মেয়াদে তারা স্বাক্ষর করবে বলে আশা করছে বিএনপি। আর জামাত বলছে, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে তা নিয়ে কমিশনের সঙ্গে আলোচনায় বসতে হবে রাজনৈতিক দলগুলোকে। জাতীয় সংসদ ভবনে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তারা। জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা দল এনসিপিকে ছাড়াই স্বাক্ষর হলো জুলাই জাতীয় সনদ। সনদে সই করতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজকে করলাম সেটা ছাত্রদের। সনদে সই করা রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রত্যাশা, এনসিপি সহ যারা সনদে সই করেনি তারা অচিরেই স্বাক্ষর করবে জুলাই সনদে। আজকে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। এই জাতির আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা সবকিছু পূরণের শুরু হলো কেবল যাত্রা। এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারব। তবে সনদ বাস্তবায়ন পদ্ধতি কি হবে দ্রুত তা নির্ধারণের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। আমরা বলেছি আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তি যদি না দেন তাহলে এই সনদটা এবং বিপ্লবের যে উদ্দেশ্য, স্পিরিট এবং ঐক্যমত পৌঁছার জন্য যে সংস্কার, এই উদ্দেশ্যটা ব্যাহত হবে। আজকের এই জাতীয় সনদ আমরা যারা সকলে ঐকমত্যের মাধ্যমে সিগনেচার করেছি, এটা যদি সত্যি অর্থে বাস্তবায়িত হয় তাহলে এখানে রাজনীতির গুণগত পরিবর্তন হবে। জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের জন্য এক অনন্য দলিল হয়ে থাকবে বলে মনে করছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। বিতর্কিত বিষয় ছিল, সেগুলো অ্যাভয়েড করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এটা সই হয়েছে। আমি বলবো বিষয়টা ভালো হয়েছে। এনসিপি ছাড়াও সিপিবি সহ বেশ কয়েকটি বাম রাজনৈতিক দল অংশ নেয়নি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে।
ঐকমত্য প্রতিষ্ঠায় আগ্রহী সবগুলো রাজনৈতিক দল সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ না দিলেও অধিকাংশ দলই সই করেছে জুলাই জাতীয় সনদ। তবে রাজনৈতিক দলগুলোর এই ঐক্যের প্রক্রিয়া পুরো জাতিকে কতটুকু ঐক্যবদ্ধ করতে পারে সময়ই তা বলে দেবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ব্রিটেনে বেড়েই চলেছে আশ্রয়ের আবেদনের সংখ্যা। 2024 সালের পরিসংখ্যানে শীর্ষে পাকিস্তানি নাগরিকরা। এর মধ্যে 51% পেয়েছেন অনুমোদন। উল্টো চিত্র বাংলাদেশিদের ক্ষেত্রে মাত্র 18% বাংলাদেশির আবেদন গ্রহণ করেছে ব্রিটেন, যা দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সর্বনিম্নে। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট সহ নানা কারণে প্রতি বছরই আশ্রয়ের আশায় বিশ্বের বিভিন্ন উন্নত দেশে আবেদন করেন বহু মানুষ। এরই ধারাবাহিকতায় 2024 সালে ব্রিটেনে জমা পড়ে 1,08,000 আবেদন। দেশটির সবশেষ পরিসংখ্যান বলছে পাকিস্তানের নাগরিকদের আবেদনের সংখ্যা আগের বছরের তুলনায় 79% বেড়েছে। এদের মধ্যে 51% প্রার্থীকেই অনুমোদন দিয়েছে কেয়ার স্টারমার সরকার। এছাড়া সামগ্রিক দীর্ঘমেয়াদী অভিবাসনের ক্ষেত্রেও পাকিস্তানিরা ছিল ভারতীয় ও নাইজেরীয়দের পরে। তবে ঠিক উল্টো চিত্র দেখা গেছে বাংলাদেশিদের ক্ষেত্রে। 2024 সালে মাত্র 18% বাংলাদেশির আবেদন গ্রহণ করেছে ব্রিটেন। এর কারণ হিসেবে বিশ্লেষকরা সামনে আনছেন আন্তর্জাতিক অভিবাসন আইনকে। আন্তর্জাতিক শিক্ষার্থী আইন নিরাপত্তা ও ন্যায্য ভয় ভিত্তিক, তাই অর্থনৈতিক কারণে আগতদের অনুমোদন কম দেয়া হয়। এছাড়া 2024 সালের সেপ্টেম্বরে ব্রিটিশ সরকার শরণার্থী পরিবার পুনর একত্রীকরণ বা ফ্যামিলি রিইউনিয়ন রুটে নতুন আবেদন স্থগিত করে। আফরিন মৌ, নিউজ 24। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বৃহস্পতিবার রাত 8:30টার দিকে বেগম খালেদা জিয়া বাসায় ফেরার পর তার বাসভবন ফিরোজার সামনে এই কথা জানান ডাক্তার জাহিদ। বিএনপি চেয়ারপারসন মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে গত বুধবার রাতে হাসপাতালে ভর্তি হন। সেখানে তার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি চিকিৎসা করা হয়। উনি কিছুটা শারীরিকভাবে সুস্থ হয়ে চিকিৎসকদের পরামর্শক্রমে কিছুক্ষণ আগেই উনি ওনার বাসায় এসছেন এবং আপনারা ওনার সুস্থতার জন্য দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে উনি দোয়া চেয়েছেন এবং যারা ওনার জন্য সুস্থতার জন্য দোয়া করেছেন এবং আপনাদের প্রতি উনি কৃতজ্ঞতা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের মিশিগানের হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান থেকে মেয়র পদে নির্বাচন করছেন বাংলাদেশি অভিবাসী মুহিত মাহমুদ। ইতিমধ্যে প্রাইমারি নির্বাচনে জয়লাভ করে ভোটারদের আস্থা অর্জন করেছেন তিনি। এবার চূড়ান্ত নির্বাচনে মেয়র পদে জয়ী হতে প্রচারণা চালাচ্ছেন। মিশিগান প্রতিনিধি জুয়েল খানের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। 2 বর্গমাইলের শহর যুক্তরাষ্ট্রের মিশিগানের হ্যামট্রামিকে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 30,000 মানুষ বসবাস করেন। সাধারণত শহরটিতে পোল্যান্ডের অভিবাসীরা চাকরিতে এগিয়ে থাকে, তবে গেল কয়েক বছরে দেশটিতে সে স্থান ধীরে ধীরে দখল করছেন ইয়েমেনি আর বাংলাদেশি অভিবাসীরা। এছাড়া শহরের সিংহভাগ ব্যবসা বাণিজ্যই পরিচালনা করেন বাংলাদেশি অভিবাসীরা। এমনই এক অনন্য উদাহরণ বাংলাদেশি অভিবাসী মুহিত মাহমুদ। এরই মধ্যে মেধা আর যোগ্যতা দিয়ে হ্যামট্রামিকে আলো ছড়াচ্ছেন তিনি। ইতোমধ্যে হ্যামট্রামিক সিটির কাউন্সিলর ম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন মুহিত। তবে এবার লড়ছেন মেয়র পদে। প্রাইমারি নির্বাচনে জয় লাভের পর মূল পর্বের জয় ছিনিয়ে আনতে ভোটারদের ঘরে ঘরে গিয়ে চালাচ্ছেন প্রচারণা। মুহিতের জয় নিয়েই আশাবাদী প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশের যেমন নির্বাচন আসলে পরে নানা ধরনের দলাদলি সৃষ্টি হয় এবং নানা ধরনের বিভিন্নভাবে কাকে কে কাবু করবে, কোন পর্যায়ে কাবু করবে, এইখানে কিন্তু মিশিগানে কিন্তু এই জিনিসটা এখনো কিন্তু বাংলাদেশের মতন এখানে কিছু বিরাজ বা আমাদের বাংলাদেশি কমিউনিটির যারা ডেপুটি মেয়র হয়েছে, কাউন্সিল মেম্বার হয়েছে অনেকে, তো আমাদের একজন বাংলাদেশি প্রার্থী হিসেবে একজন বাংলাদেশি প্রার্থীকে জিতিয়ে নেওয়ার জন্য, জয়ী করার জন্য আমাদের সবাইকে ভোট কেন্দ্রে আসতে হবে। বাংলাদেশি বংশোদ্ভূত ক্যান্ডিডেট হিসাবে আমি সবার কাছে বলবো, আপনারা আমাকে ভোট দিন, নির্বাচিত করুন। আমি যদি নির্বাচিত হই, এটা বাংলাদেশিদের জন্য একটা ইতিহাস সৃষ্টি হবে আমেরিকার মাটিতে। আমরা ফার্স্ট জেনারেশন এখনো এই দেশে বসবাস করতেছি, আমাদের সেকেন্ড জেনারেশনের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এখান থেকে ইন্সপিরেশন পেয়ে হয়তো আমাদের নেক্সট জেনারেশন আরো সামনের দিকে এগিয়ে যাবে।
আগামী 9 নভেম্বর অনুষ্ঠিত হবে চূড়ান্ত ভোট। মেয়র পদে মুহিতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইয়েমেনি বংশোদ্ভূত অ্যাডম আল হারাবি। এদিকে শহরটিতে সিটি কাউন্সিলর ম্যান পদে লড়ছেন অপর দুই বাংলাদেশি প্রার্থী আবু মুসা ও নাইম চৌধুরী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রবাসী সাংবাদিক সংগঠন ও বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপে নবনিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার ডক্টর নাজমুল ইসলাম। এ সময় দেশের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে উজ্জ্বল করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এছাড়া দুই দেশের পারস্পরিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন ডক্টর নাজমুল ইসলাম। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। প্রবাসীদের সমস্যা সহ তাদের প্রতি সমর্থন বৃদ্ধির উদ্দেশ্যে সাংবাদিক এবং বিভিন্ন প্রবাসী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন মালদ্বীপে নবনিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ডক্টর নাজমুল ইসলাম। বিএনপির 13 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে প্রবাসীদের আইনগত সুরক্ষা, কর্মসংস্থান, কনসুলার সেবা সহ নানা বিষয়ে আলোচনা হয়। বিএনপির নেতারা হাই কমিশনের ভূমিকার প্রশংসা করে সমস্যার দ্রুত সমাধানে যৌথ উদ্যোগের আহ্বান জানান। এছাড়া বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তির উন্নয়নে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন হাই কমিশনার। বৈঠকে বাংলাদেশ, সৌদি আরব ও মালদ্বীপের মধ্যে ত্রিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ সহ নানা উদ্যোগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। আমাদের এই যে প্রবাসীরা আছে, এখানে আমাদের যতগুলো সেক্টরে যত লোক আছে, ডাক্তার, আমাদের প্রবাসী শ্রমিক থেকে শুরু করে অন্যান্য যত সেক্টরে আমাদের লোকজন আছে, সকল লোকজনকে নিয়ে যে ভালো ভালো অবদান আছে সেই জিনিসগুলো আপনারা আরো বেশি বেশি করে সামনে নিয়ে আসেন। হাই কমিশনের পরামর্শে প্রবাসীদের সমস্যার সমাধান ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশ কমিউনিটির নেতারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে কাতারে স্মারকলিপি দিয়েছে বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদ কাতার। আব্দুল মতিন পাটোয়ারি ও সাধারণ সম্পাদক এম.এ. বাকের কাতারে অবস্থানরত বৃহত্তর নোয়াখালী প্রবাসীদের পক্ষ থেকে স্মারকলিপিটি রাষ্ট্রদূত হজরত আলী খানের কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা শহীদুল হক, উপদেষ্টা শাহজাহান সাজু, সিনিয়র সহ সভাপতি শহীদুল্লাহ হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমেদ খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব, দপ্তর সম্পাদক দিলীপ কুমার ছোটন সহ আরো অনেকে। মানে নোয়াখালীর যদি আপনি ব্যবসা হিসাব করতে যান, যেমন ট্যানারি 99% এই বেগমগঞ্জের লোক, বেগমগঞ্জের ব্যবসায়ী। আমরা নোয়াখালী বিভাগ চাই, এটা আমাদের সবার দাবি, সকলের প্রাণের দাবি। নোয়াখালী বিভাগ চাই, এই দাবিতে আমরা আজকে কাতারে অবস্থানরত। বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদের উদ্যোগে মাননীয় রাষ্ট্রদূতের কাছে নোয়াখালী বিভাগ চাই এই মর্মে আমরা স্মারকলিপি প্রদান করেছি। শহীদ রুহুল আমিনের জন্মভূমি, সালামের জন্মভূমি নোয়াখালীতে বিভাগ চাই। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে উদযাপিত হয়েছে বার্ষিক সাংস্কৃতিক সপ্তাহ 2025। বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীরা সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসিম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। বিশেষ অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান ডক্টর সৈয়দ ওমর ফারুক, পরিচালক মোহাম্মদ মামুন সহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রধান অতিথি সৈয়দা নাহিদা হাবিবা শিক্ষার্থীদের মাদকদ্রব্য থেকে দূরে থাকার ও নৈতিক মূল্যবোধে আগ্রহী হওয়ার আহ্বান জানান। বাহরাইনের যুব বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত ফিউচার প্যারামেডিক প্রোগ্রাম কর্মসূচিতে অংশ নিলেন প্রবাসী বাংলাদেশি তরুণ ফটো সাংবাদিক রফিক আদনান। তরুণদের প্রাথমিক চিকিৎসা ও জরুরি সেবায় দক্ষ করে তুলতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। প্রশিক্ষণ কর্মসূচিতে একমাত্র বাংলাদেশি সাংবাদিক রফিক আদনানের সক্রিয় অংশগ্রহণ প্রশংসিত হয়েছে। অনুষ্ঠানে রফিক আদনানকে সনদপত্র দেন প্রধান অতিথি বাহরাইনের যুব বিষয়ক মন্ত্রী শাইখের ওয়ান বিনতে নজিব তৌফিকি। মালয়েশিয়ায় প্রবাসীদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে 8 দলীয় ফুটসল টুর্নামেন্ট। 20 অক্টোবর রাজধানী কুয়ালালামপুরের আমপাংয়ে দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এর ঘোষণা দেন কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন মালয়েশিয়ার টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি কাজী H.M. এহসানুল্লাহ।
এ সময় পুরস্কার হিসেবে বিজয়ী দলকে 60,000 ও রানার আপকে 36,000 টাকা দেওয়ার কথাও জানান তিনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা জসিমউদ্দিন। জার্মানির বার্লিনে হয়ে গেল লেজার আলোর উৎসব ফেস্টিভ্যাল অব লাইটস, যেখানে বর্ণিল আলোর ঝলকানিতে ফুটিয়ে তোলা হয় বিশ্ব সংস্কৃতি সভ্যতার নানান নিদর্শন, যা মুগ্ধ করে দর্শনার্থীদের, মুগ্ধ প্রবাসী বাংলাদেশিরাও। জার্মানি থেকে অনামিকা বড়ুয়ার পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। জার্মানির বার্লিনে সপ্তাহব্যাপী আলোর উৎসব ফেস্টিভ্যাল অফ লাইটসে ছিল চোখ ধাঁধানো আলোর ঝলকানি। এই লেজার উৎসব ঘিরেছিল স্থানীয় ও দেশি বিদেশি পর্যটকদের কৌতূহল আর উচ্ছ্বাস। নগরীর ব্রান্ডেনবুর্গার গেট, হুমবোল্ট বিশ্ববিদ্যালয়, বার্নিলার ডোম, টেলিভিশন টাওয়ার সহ ঐতিহ্যবাহী বেশ কয়েকটি ভবন সহ নানা ঐতিহাসিক স্থাপনাগুলোতে দূর থেকে লেজার রশ্মির সাহায্যে ফুটিয়ে তোলা হয় জার্মানি সহ বিভিন্ন দেশের সংস্কৃতি, জীববৈচিত্র্য, সভ্যতা ও ঐতিহ্য। মনোমুগ্ধকর বর্ণের আলোর খেলা দেখতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ভিড় করেন সেখানে। অংশ নেন স্থানীয় বাসিন্দারাও। বর্ণিল চমকালো আলোর উৎসবে যোগ দিয়ে নেচে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শনার্থীরা। ফেস্টিভ্যাল অফ লাইটসে যোগ দেন দেশটিতে বসবাসরত প্রবাসীরাও। প্রতি বছর শরতে এই উৎসবের আয়োজন করে বার্লিনের স্থানীয় সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জুলাই সনদ স্বাক্ষর ঘিরে অপ্রীতিকর ঘটনা ঘটে। সেই মাহেন্দ্রক্ষণ উদযাপনের আগেই মানিক মিয়া এভিনিউয়ে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। আগুন, ভাঙচুর, সংঘর্ষ, এই চিত্র জাতীয় সংসদ ভবনের সামনের এলাকার। শুক্রবার দুপুর জুড়ে চলে জুলাই যোদ্ধাদের সাথে পুলিশের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। একসময় তা ছড়িয়ে পড়ে সংসদ ভবন ও আশেপাশের এলাকায়। জুলাই শহীদদের স্বজন ও আহতরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠানস্থলে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এরপর জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ মঞ্চে এসে তাদের দাবি পূরণে জুলাই সনদে সংশোধনী আনার ঘোষণা দেন। তারপরও জুলাই যোদ্ধারা সেখান থেকে না সরলে পুলিশ ধাওয়া দিয়ে ও লাঠি পেটা করে সেখান থেকে তাদের সরিয়ে দেয়। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডও ব্যবহার করে পুলিশ। ওনারা বলতেছে আমাদেরকে অ্যারেস্ট করবে। আসলে এখন পুলিশের মধ্যে রয়ে গেছে, আবার মামলা হবে, আবার আমাদেরকে ধরবে আরেক সরকার আছিয়া। আমরা কি নাটকের পুতুল? এ সময় জুলাই যোদ্ধারা সংসদ ভবনের বাইরে কয়েকটি যানবাহন ভাঙচুর করে। সড়কের টায়ার ও কাঠ এবং অনুষ্ঠানের জন্য বাইরে বানানো ছোট ছোট তাঁবু একসঙ্গে করে তারা আগুন ধরিয়ে দেন। বাম সাইড থেকে হঠাৎ করে পুলিশ ইচ্ছা মতো লাঠিচার্জ করে, যারা বসে ছিল যে আমরা বেরোবো না তাদের মধ্যে তাদেরকে ইচ্ছা মতো নিচে ফালাইয়া পারাইছে। আমাদের সুচিকিৎসা আর একটু সম্মান, এতটুকু আমাদের চাওয়া। পুলিশের লাঠি পেটায় আহত কয়েকজনকে এ সময় হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় বিক্ষোভকারীরা খামারবাড়ি মোড় ও আসাদ গেটের দিকে অবস্থান নেন। এসব ঘটনার প্রেক্ষিতে জুলাই সনদের অঙ্গীকারনামার ৫ম দফা সংশোধন করা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোকে নিয়ে শুক্রবার বিকেলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে এসব ঘটনা ঘটল। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। নির্বাচনে বাধা সৃষ্টি করা কুচক্রী মহল বিএনপির কাছে হারবে, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল। শুক্রবার সকাল 11টা থেকে বিকেল পর্যন্ত কিশোরগঞ্জের বাজিতপুরে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণের সময় তিনি এই কথা বলেন। আরও বলেন, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। নির্বাচনে বাধা সৃষ্টি করা স্বাধীনতা বিরোধী কুচক্রী মহলকে বিএনপি বঙ্গোপসাগরে ফেলে দিবে বলেও মন্তব্য করেন তিনি। দর্শক, ছিল নিউজ 24 প্রবাসী সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।